সুপ্রিয় দর্শক, আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ আল ফয়সাল। আশা করি সবাই ভালোই আছেন। আজ আমরা কথা বলবো সমসাময়িক রাজনীতি নিয়ে। দর্শক, আজকের বিষয়ে আপনার প্রশ্ন বা মতামত থাকলে SMS করুন, এলই লিখে স্পেস আপনার নাম ও মতামত লিখে পাঠিয়ে দিন 16361 নম্বরে। আমি আবারও বলছি 16361 নম্বরে, যে কোনো মোবাইল থেকে। আজ স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন তিনজন নারী নেত্রী। আমার ঠিক বামে রয়েছেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল। সর্ববামে রয়েছেন ব্যারিস্টার দিলারা খন্দকার, তিনি হচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা। এবং আমার ঠিক ডানে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। দর্শক, আগেই বলেছি আমরা আলোচনা করব সমসাময়িক রাজনীতি নিয়ে। আলোচনায় স্থান পাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বাংলাদেশ সফর ইস্যুটি, পাশাপাশি থাকছে সময়ের রাজনীতির দুই আলোচিত বিষয়, রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং জঙ্গিবাদ প্রসঙ্গ। তো যথারীতি আমরা আলোচনার টেবিলে এখন অধ্যাপক উকিল, আপনাকে দিয়ে এই আলোচনা শুরু করব। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঝটিকা সফরে বাংলাদেশ আসলেন, এই সফর থেকে কি পেলাম আমরা? ধন্যবাদ আপনাকে। শোকের মাস চলছে, অগাস্ট মাস। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু এবং তার পরিবারের শহীদ সকল সদস্যদের প্রতি। অগাস্ট মাস চলছে, এমন একটি সময়েই জন কেরি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, তিনি বাংলাদেশ সফরে এসেছেন। পররাষ্ট্রনীতিতে একটি কথা আছে যে কোনো দেশটি সম্পর্কে যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সফরের আগ্রহ প্রকাশ করে, তখন কিন্তু সেই দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটি আগ্রহ এবং গুরুত্ব আছে সেটি প্রমাণ করে। এবং জননেত্রী শেখ হাসিনার কূটনৈতিক যে এখানে প্রজ্জ্বল সাফল্য রয়েছে, সেটি কিন্তু তার এই সফরে প্রমাণ করে। আরেকটি বিষয় হচ্ছে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের যে সরকার, সেই সরকার উন্নয়ন ভিত্তিক পররাষ্ট্র নীতি উপর গুরুত্ব দিয়ে আমাদের আমদানি ভিত্তিক, বিনিয়োগ ভিত্তিক যে অর্থনৈতিক কূটনীতিকে একটি গুরুত্ব দিয়ে মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়েছেন, প্রতিষ্ঠিত করতে পেরেছেন। এই সফর কিন্তু সেটিও গুরুত্ব বহন করে, সেটিও ইঙ্গিত বহন করে। আর জন কেরি তিনি এসে 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধুর সেই স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন, জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সেখানে তিনি মন্তব্য করেছেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে। সেখানে আমি একটু কোট করছি, উনি যে মন্তব্যটি করেছেন ভীষণ ভালো লেগেছে এবং 71-এর কথাও মনে পড়েছে। তিনি বলেছেন, এই মন্তব্যটিতে লিখেছেন, হোয়াট আ ট্র্যাজেডি টু হ্যাভ সাচ ব্রিলিয়ান্ট অ্যান্ড courageous leadership stolen from the people of Bangladesh in such a moment of violence and cowardice. But today, Bangladesh is growing in the vision of Bangabandhu and under the strong leadership of his daughter. The United States is proud to be a friend and strong supporter of the fulfillment of this vision. We look forward to growing and working together for peace and prosperity. তিনি 71-এর সেই স্বাধীনতা যুদ্ধে আমেরিকার বিরোধিতার বিষয়টিও কিন্তু বলেছেন। তিনি বলেছেন, তখনকার সরকার স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করলেও আজকের আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশ সরকারের সহযোগিতার জন্য সবসময় প্রস্তুত আছে। সেই বিষয়টা বিধৃত হয়েছে তার সেই বক্তব্যের মধ্য দিয়ে আপনার কাছে। এবং আরেকটি বিষয়, টুইটারে তিনি কি লিখেছেন, তিনি বলেছেন যে বাংলাদেশের উন্নয়নের একটি অসাধারণ গল্প রয়েছে। আরেকটি বিষয় একটু আমি বলি যে অগাস্ট মাসে তিনি আরেকটি বিষয় জন কেরি বলেছেন, মানে তিনি একটি ইঙ্গিত দিয়েছেন, পজিটিভ ইঙ্গিত। তিনি বলেছেন যে বঙ্গবন্ধুর যে খুনিরা, সাজাপ্রাপ্ত খুনিরা আছে আমেরিকাতে, তাদেরকে ফিরিয়ে আনবার যে উদ্যোগ আছে সেটিও তিনি দেশে ফিরে গিয়ে তিনি বলেছেন যে আমি এটি উদ্যোগ গ্রহণ করব। এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যে জঙ্গি
সমস্যাটি আছে এখন বিশ্বায়নের, সেটিও একসঙ্গে কাজ করবার জন্য তিনি আবার ফিরবো আপনার কাছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছ থেকে শুনবো জন কেরির এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ কি পেয়েছে আর কি আরো পাওয়ার ছিল। আমি প্রথমেই বলি যে সফরটি খুব সংক্ষিপ্ত সময়ের জন্য হয়েছে। আপনারা জানেন মাত্র 9 ঘন্টার একটি সফর, এবং এমন একটি সময়ে জন ক্যারি বাংলাদেশ সফর 9 ঘন্টা হওয়ার করেছেন। কথা ছিল, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, সেটি হচ্ছে 9 ঘন্টা হওয়ার কথা ছিল কিন্তু এটি কার্যত 8 ঘন্টা হয়েছে। কারণ হ্যাঁ, অর্থাৎ মানে খুবই সংক্ষিপ্ত সফর, 45 মিনিট পরে ওনার অ্যারাইভেল তো হয়েছে। 8 ঘন্টা 7 ঘন্টা বা 9 ঘন্টা যেটা হোক একটি ঘন্টার হিসাবে হয়েছে, একটা দিনও নয়, 24 ঘন্টা বা একদিনও হয়নি। তো এরকম একটি ঝটিকা সফরে আসলে আমরা মানে খুব একটা বিরাট কিছু পেয়ে যাব বা হারাবো তেমনটির অবকাশ নেই, কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে ওনার সাথে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওনার বৈঠক হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, এবং বিরোধী দলীয় নেত্রী যিনি আছেন সংসদে তার সঙ্গে যেমন বৈঠক হয়েছে, একই সঙ্গে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক যে দল, যেটি সংসদের বাইরে যে প্রধান বিরোধী দল, তার নেত্রীর সঙ্গেও তিনি বৈঠক করেছেন। অর্থাৎ কিনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে বড় দলগুলো মুখ্য ভূমিকা পালন করে তাদের প্রত্যেকের সঙ্গে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেও কিন্তু উনি বৈঠক করেছেন। আরেকটি বিষয় সিভিল সোসাইটির সঙ্গে এবং তরুণ প্রজন্মের সঙ্গে বসেছেন, এবং একটি ফ্যাক্টরিও উনি ভিজিট করেছেন। আমরা জানি আমাদের জিএসপি সুবিধা বাতিল হয়ে গেছে, এবং সম্ভবত উনি ফ্যাক্টরির অবস্থা পরিদর্শন করবার জন্যই সেখানে গিয়েছিলেন। তো এমন একটি সময় তিনি বাংলাদেশটি সফর করলেন, যেই সময় আসলে আপনার মানবাধিকার বলেন, গণতন্ত্রের অবস্থা বলেন, আইনের শাসন বলেন, কিংবা জঙ্গিবাদের উত্থান বলেন, সবকিছু মিলিয়ে বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা যদি পত্রিকার পাতা প্রতিদিন উল্টাই, আমরা দেখব যে একটির পর একটি হত্যাকাণ্ড, একটির পর একটি জঙ্গি হামলা, এবং একটির পর একটি গুম সাদা পোশাকে, যেটি এমন একটি অবস্থায় দাঁড়িয়েছে যে এটি এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এবং বন্দুকযুদ্ধ এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এমন যখন মানবাধিকারের এই অবস্থা, একই সঙ্গে গণমাধ্যম এবং সংবাদপত্র, বলা যায় সেলফ সেন্সরশিপ চলছে, এরকম একটি অবস্থায় উনি বাংলাদেশ সফর করেছে। সুতরাং এই বিষয়গুলো আমি নিশ্চিত যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন উনি আলোচনায় বসেছেন তখন বিষয়গুলো উঠে এসেছে, এবং বিশেষ করে 2014 সালের 5ই জানুয়ারি যে নির্বাচনের সংজ্ঞাটি পরিবর্তিত হয়ে একটি নতুন ধরনের নির্বাচন ব্যবস্থা জন্ম নিল বাংলাদেশে, এবং যে নির্বাচন ব্যবস্থা দেখা যাচ্ছে যে নির্বাচনটি পরিচালনা করতে আসলে ভোটারদের কোনো প্রয়োজন আর পড়ছে না। এখন প্রশাসন এবং সরকার এবং নির্বাচন কমিশন, এই তিনটির অধীনে মূলত নির্বাচনটি পরিচালিত হচ্ছে, যার সঙ্গে আসলে বাংলাদেশের সাধারণ জনগণ বা বাংলাদেশের ভোটারদের আসলে কোনো সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই। সেই যে নির্বাচন ব্যবস্থার পুরো পরিবর্তন হয়ে একটি নতুন ধরনের নির্বাচন এসেছে, এবং সেরকমই একটি অবস্থার পরপরই কিন্তু মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে ভিজিট করলেন, এবং আমরা আশা করি যে এই গণতন্ত্র বা সংবাদপত্রের যে স্বাধীনতা বলেন, আমাদের বাক স্বাধীনতার কথা বলেন, আমাদের গণতন্ত্রের অধিকারের কথা বলেন, এবং আমাদের যে ফান্ডামেন্টাল রাইট গুলো আছে, এই প্রত্যেকটি যে নাজুক অবস্থায় তিনি বাংলাদেশ ভ্রমণ করেন। বারবার একটি কথা কিন্তু উঠে এসছে, আপনারা জানেন যে জঙ্গিবাদ দমনে কি করে আমেরিকা বাংলাদেশকে সহায়তা দিতে পারে, সেখানে তথ্য হতে পারে, সেখানে অর্থ সাহায্যের বিষয় আছে, এবং সম্ভবত তারা বোধহয় অন্যান্য আরো ইকুইপমেন্ট দিয়েও তারা সাহায্য করতে প্রস্তুত বলে আমি দেখলাম, যে সেই প্রস্তাবটিও তারা সরকারকে দিয়েছে। বিশেষ করে তথ্য আদান প্রদান আমার কাছে মনে হয় যে খুবই জরুরি। যদি এরকম একটি সংকটময় অবস্থা যেটা আমরা পার করছি, সেখান থেকে যদি তারা আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করতে পারেন, ডেফিনেটলি সেটা আমাদের জন্য পজিটিভ ইনিশিয়েটিভ আমাদের জন্য। আপনি যে বিষয়গুলোর কথা বললেন এর বাইরে জঙ্গিবাদ দমনে আপনি এটি যথার্থ বলেছেন। গুলশান আর্টিজান রেস্তোরাঁর যে হামলাটি, সেই বিষয়টিও কিন্তু তিনি ইঙ্গিত করেছেন, এবং একটি কথা বলেছেন যে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্যই এখানে জঙ্গি হামলার বিষয়টি হয়েছে। এই বিষয়টাকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? আপনি যে বিষয়গুলোর কথা বলেছেন এগুলোর বিষয়ে কিন্তু জন কেরি কোনো মন্তব্য করেননি, কোনো বক্তব্য তার ছিল না। বাংলাদেশে জঙ্গিবাদের উনি আসবার আগে আমেরিকান এম্বাসি থেকে এবং কূটনৈতিক মহল থেকে যেই ব্রিফিংটা দেওয়া হয়েছিল, যে বিবৃতিটা দেওয়া হয়েছিল, তার প্রত্যেকটাতেই কিন্তু গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এবং জঙ্গিবাদের কথাগুলো এসছে। সুতরাং এগুলো যে আসেনি তা কিন্তু নয়, এই বিষয়গুলোর উপরে আলোকপাত করা হয়েছে তাদের আলোচনার মধ্যে। এখন আপনি যে কথাটি বলছেন, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরপরই। আপনি জানেন 72 থেকে 75 সাল জাসদ দাবি করে তাদের 30,000 কর্মীকে মেরে ফেলা হয়েছে। তারপরে আমরা দেখেছি 99 সালে, আমি শেষ করি, 99 সালে আমরা হামলা দেখেছি। 2005 সালে যে 64টা জেলায় 500টি বোমা হামলা হয়েছে, সেটা তাৎক্ষণিক বিচার আমরা দেখেছি। 6 মাসের মধ্যে বিচার করে 1 বছরের মধ্যে সেই বিচার কার্যকর করা হয়েছে। কিন্তু তারপরে যে একটির পর একটি
14 সালের পর 13 থেকে 15 16 এখন চলছে, এর মধ্যে যে প্রায় 70টির মতো জঙ্গি হামলা হয়েছে তার একটিরও কিন্তু কার্যকর বিচার আমরা দেখিনি। বরং আমরা দেখেছি বড় বড় 3টি জঙ্গি সংগঠনের নেতাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এক মন্ত্রণালয় বলছে যে আরেক মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া যাচ্ছে না, এবং এই টাল বাহানা, অনুমতি পাওয়া যাচ্ছে না বিচারের, সুতরাং বিচারক আমলে নিতে পারছে না, এই টাল বাহানায় 3 বছর পার হয়ে গেছে, কোনো বিচার আমরা দেখিনি। জঙ্গি প্রসঙ্গের কথা বলবো, আর্টিজানের কথা যেটা আপনি তুলেছেন, নিশ্চয়ই সেটা যে শুধু দেশের ভাবমূর্তি নষ্ট করেছে তা তো নয়, বাংলাদেশের বিনিয়োগের উপর তার একটি এফেক্ট এসেছে, বাংলাদেশের পর্যটনের উপর একটি এফেক্ট এসেছে, হোটেল ব্যবসার উপর একটি এফেক্ট এসেছে। এবং আপনারা জানেন যে তারপরে সরকার প্রিভেন্টিভ মেজার হিসেবে বলল যে গুলশান বনানী থেকে সমস্ত অফিস আদালত তুলে দেওয়া হবে, অর্থাৎ ব্যবসাকেও এই ঘটনাটি ভীষণভাবে এফেক্ট করেছে। তো সুতরাং এটার এফেক্ট তো ডেফিনেটলি ভেরি নেগেটিভ। জি, আপনার কাছে ফিরবো ব্যারিস্টার দিলারা খন্দকার। এই যে সার্বিকভাবে জন কেরির আসা এবং ঝটিকা সফরের পর চলে যাওয়া কিভাবে মূল্যায়ন করে জাতীয় পার্টি? ওকে, ধন্যবাদ। জন কেরির এই ঝটিকা সফর আপনারা সকলেই বলছিলেন যে এটা 8 ঘন্টার একটা সফর ছিল, একটা দিনও না। তো এর মধ্যে যে আমার বন্ধু বলছিলেন এম্বাসি থেকে যে এজেন্ডাটা দেওয়া হয়েছিল সেখানে যে বিষয়গুলো এখানে প্রাধান্য পেয়েছিল, গণতন্ত্র, মানবাধিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্লাস আপনার হলিআর্টিজম বলতে জঙ্গিবাদীকেই বোঝাচ্ছে, তারপরে আপনার অন্যান্য আরো অনেক বিষয়গুলো যেগুলো ছিল। তো আমি মনে করি যে আমাদের যে বাংলাদেশের 3টা আমরা এখন বড় রাজনৈতিক দলগুলোর 3টা রাজনৈতিক দল থেকেই কিন্তু প্রতিনিধিরা তার সঙ্গে দেখা করেছেন, এবং আমি বলবো সেটা একটা সফল বৈঠক হয়েছে। সফল বৈঠক এই জন্য বলবো, হয়তো সংক্ষিপ্ত ছিল সময়ের কারণে, কিন্তু দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা হয়েছে, প্লাস তারপরে প্রোটোকলে যারা এসছেন পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আইনমন্ত্রী, আমাদের বাণিজ্য মন্ত্রী, সকলে, তোফায়েল সাহেব, আনুষ্ঠানিক যে বৈঠকটি ছিল সেখানে ওনারা দুজন ছিলেন। দেন আমাদের সংসদে আমাদের বিরোধী দলীয় নেত্রী, তার সঙ্গে দেখা হয়েছে, বৈঠক হয়েছে। তারপরে আমাদের বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া, তার সঙ্গেও কথা হয়েছে। তো আমি বলবো যে এটা সকল রাজনৈতিক দলের জন্যই একটা পজিটিভ সাইন আমি বলবো, আমি কোনোভাবেই এটাকে নেগেটিভ বলবার সুযোগ নেই। তবে এই সফর থেকে বাংলাদেশ কি পেলো বা বাংলাদেশ আসলেই কি পাবে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা আজকে উনি চলে গিয়েছেন সন্ধ্যা 6টায়, এখনই এই মন্তব্য করা যাচ্ছে না যে এখান থেকে বাংলাদেশ কি অর্জন করবে। তবে আমরা আশা করব যে ওনার এই ঝটিকা সফরের মাধ্যমে অবশ্যই বাংলাদেশের যে ইস্যুগুলো, বিশেষ করে আমি বলবো যে জঙ্গিবাদ, মানবাধিকার, আইন, এবং এখানে আরেকটা বলি যে আইনমন্ত্রীর সঙ্গে ওনার বোধহয় সম্ভবত একটা আমাদের যে বন্দি বিনিময় একটা পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে যে মিটিংটা হয়েছে সেখানেই এই বিষয়গুলো আলোচনা হয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানেও এই। তবে আরেকটি বিষয় আমি যেটা বলতে চাই যে বন্দি বিনিময় বলতে বঙ্গবন্ধু হত্যার যে যারা খুনি আসামি তাদের সঙ্গে রয়েছেন তাদের ফিরিয়ে দেওয়ার বিষয় আর কি। তো যে এজেন্ডাগুলো আছে, এই এজেন্ডাগুলো যদি আমরা যে উদ্দেশ্য নিয়ে এই ওনার এই ঝটিকা সফর, সেটা যদি বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনে এবং সেটা যদি বাংলাদেশের জন্য লাভজনক কিছু হয়, অবশ্যই এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব। কিন্তু পাশাপাশি আমি একটা কথা বলতে চাই যে আমরা যে গণতন্ত্রের জন্য যে বাইরের যে কোনো কান্ট্রি থেকে যে কেউ আসলে যে তার কাছে যে হুমড়ি খেয়ে পড়ছি, এটা আমি মনে করি, আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে আমি বলছি, এটা আমাদের জন্য আমি মনে করি একটু লজ্জাজনক। কারণ আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট নেশন, হ্যাঁ, আমরা একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন জাতি। আমরা নিজেদের গণতন্ত্র প্রতিষ্ঠা নিজেরা কেন নিজেদের মধ্যে সমঝোতা করে কেন করতে পারছি না? কেন যে কোনো দেশের রাষ্ট্রপ্রধানই বলেন বা পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ আসলে আমরা তার কাছে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছি, গণতন্ত্র ফিরিয়ে দেন, গণতন্ত্র ফিরিয়ে দেন। গণতন্ত্র কেন ফিরিয়ে দিতে হবে? আমার লিডার, পার্টির লিডার, যার কথা পার্টি, জাতীয় পার্টি কি ভাবছে আপনি তো সেটাই বলেছেন। তো আমার পার্টির লিডার তো গণতন্ত্র রক্ষার জন্য 90 ক্ষমতা স্বেচ্ছা ছেড়ে দিয়েছিলেন। তারপরেও কেন গণতন্ত্র জন্য বাইরের কাছে মানুষের কাছে ধর্ণা দিতে হচ্ছে, বাইরের রাষ্ট্রের কাছে ধর্ণা দিতে হচ্ছে, বাইরের কেউ আসলে তার কাছে হুমড়ি খেয়ে পড়তে হচ্ছে, গণতন্ত্র ফিরিয়ে দেন, গণতন্ত্র ফিরিয়ে দেন। আমরা তো 90-এ গণতন্ত্র এই জন্যই স্বেচ্ছা ক্ষমতা ছেড়ে, গণতন্ত্রের জন্য স্বেচ্ছা ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। তাহলে এই দুই দল আজকে এই 25 বছরেও কেন গণতন্ত্র এস্টাবলিশ করতে পারলো না? আমার প্রশ্ন দুইজনের কাছেই। জি, আমাদের এই আলোচনা চলবে, আমরা একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, জন কেরি আসলেন, দেখলেন,
শুনলেন, কিছু বললেন, জয় করলেন এবং চলে গেলেন। এ নিয়ে আমাদের আলোচনা চলবে। আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনের নিচে একটা বিরতি, ফিরবো একটু পরেই, আশা করি সঙ্গেই থাকবেন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। আবারও ফিরছে আলোচনায়। আলোচনা হচ্ছে জন কেরির আগমন এবং তার চলে যাওয়া। এই মুহূর্তে কতটা কি হলো, আপনি দুজনের বক্তব্য শুনছেন। না, আমি মনে করি জন কেরি আমার দেশের গণতন্ত্র আছে বলেই আগ্রহ প্রকাশ করেছে। জন কেরি আমাদের দেশে গণতন্ত্র দিতে এসেছে সেটা কিন্তু বিবেচ্য বিষয় না। গণতন্ত্র সুশাসনের প্রশংসা করেছেন, উনি বলে গেছেন বাংলাদেশ, দিস কান্ট্রি ইজ ট্রুলি বিউটিফুল, ট্রুলি সোনার বাংলা। তিনি কেন বলে গেছেন এই কথাটি? তিনি দেখেছেন যে উন্নয়ন, সুশাসন এবং এই গণতন্ত্রে বাংলাদেশ এগিয়েছে বলেই, আছে বলেই তিনি এসেছেন। আমি প্রথমে বলেছি, এখনো বলছি। আরেকটি বিষয় হচ্ছে যে অগাস্ট মাসে যেই আমেরিকা আমার স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিলেন, সে অগাস্ট মাসে জাতির জনকের প্রতিকৃতির সামনে অবনত মস্তকে জন কেরি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেছেন যুদ্ধ আমাদের বঙ্গবন্ধুর সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে দেবেন। এটা আমাদের জন্য অনেক অনেক, আমি মনে করি, একটি অর্জন। যেই খুনিদেরকে আনবার জন্য বাংলাদেশের সকল বাঙালি এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে তাদের বিচারের রায় কার্যকর হবে। এটি আমি অনেক, আর আমরা বিশ্বাস করি বিদেশের ঠাকুর ছাড়ি নিজের দেশের কুকুর ধরি, এই নীতিতে আমরা সবসময় বিশ্বাস করি। কিছু দল আছে এবং যারা ওই আমেরিকার হিলারি ক্লিন্টন যদি প্রেসিডেন্ট হয় তাহলে দল ক্ষমতায় চলে আসবে চিন্তা করে। এবং আমরা দেখেছি ইতিমধ্যেই একটি নিউজ আমরা দেখেছি যে ডক্টর ইউনূস তিনি ওই হিলারি ক্লিন্টনের ফান্ডে 1,40,00,000 টাকা বাংলাদেশের গরিব মানুষের সুদের টাকা রক্ত চুষে ওই আমেরিকাতে দিয়ে এসেছে। এইরকম আরো অনেক পাওয়া যাবে যারা বাংলাদেশের মানুষের টাকা নিয়ে বিদেশে দিয়ে ক্ষমতায় যাবার জন্য রাস্তা তৈরি করতে চায়। এবং সেটি আমরা দেখেছি যে আমাদের উন্নয়নে বাধাগ্রস্ত করবার জন্য এই হিলারি ক্লিন্টনের কাছে পদ্মা সেতু যেন না হয় মেইল করা হয়েছে, SMS করা হয়েছে, যেটি আমেরিকার পররাষ্ট্র দপ্তর থেকেই বলা হয়েছে। এই কথা আমরা আমাদের ক্ষেত্রে, আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য না। আওয়ামী লীগ জন কেরি যখন যুদ্ধাপরাধীদেরকে নিয়ে ফোন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে, জননেত্রী শেখ হাসিনাকে, তিনি নির্দ্বিধায় বলে দিয়েছিলেন যে বাংলাদেশের মানুষ যেটি চায়, আমার দেশের যেটি কল্যাণকর এবং বাংলাদেশের মানুষের যেটি চাওয়া সেই অনুযায়ী তিনি কাজ করবেন, করেছেনও। বিদেশের কারো টেলিফোনে তিনি কিন্তু মাথা নত করেন নাই। এটি অন্যরা যে করেছেন, অন্য দলগুলো যে করেছেন, তার কিন্তু দৃষ্টান্ত আছে। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে আসার আগে একজন মানে দর্শক খোকা তিনি একটি প্রশ্ন রেখেছেন, সেই বিষয়টি দিয়ে আপনার কাছে ফিরবো। তিনি বলেছেন যে জন কেরির সফরের পর বাংলাদেশের রাজনীতি কি গণতন্ত্র কোনো পরিবর্তন আসবে কিনা এটি জানতে চেয়েছেন, এবং সার্বিক জন কেরির মানে এই সফর কেন্দ্রিক দুটি প্রশ্ন কিন্তু উত্থাপিত এরই মধ্যে হয়েছে আপনাকে লক্ষ্য করে। আশা করি জবাব দেবেন। জি নিশ্চয়ই। আমি প্রথমে দর্শক যে প্রশ্নটি করেছে সেইখান থেকে আসছি আমি, যে ইট ইজ টু আর্লি টু মেক আ কমেন্ট। কোনো পরিবর্তন আসবে কিনা সেটা সময়ই বলবে। আর দিলারা খন্দকার একটি কথা বলেছেন, আমি আসলে হেসেই দিচ্ছি, আমার উপায় নেই না হেসে। উনি বলেছেন যে স্বেচ্ছায় গণতন্ত্রের জন্য হোসেন মোহাম্মদ এরশাদ 90-এ ক্ষমতা ছেড়ে দিয়েছেন। ওনাকে ক্ষমতা থেকে টেনে নামাতে আসলে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলকে টানা 9 বছর সংগ্রাম করতে হয়েছে। তাহলে বন্ধু আমি একটু বলি, আপনারা আওয়ামী লীগকে টেনে নামাতে পারছেন না কেন? আমি শেষ করি। তো স্বৈরাচারী এরশাদকে নামাতে সুদীর্ঘ সময়ের প্রয়োজন হয়েছে এবং দীর্ঘ আন্দোলনের মাধ্যমে তাকে, উনি পালাবার পথ পাননি, এই অবস্থায় ওনাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। আর বাংলাদেশের রাজনীতিতে বিদেশি প্রভাব, ইট ইজ আনফরচুনেট বাট ট্রু। কারণ 1/11-এর সময় আমরা দেখেছি টিউসডে গ্রুপ, 1/11-এর সময় আমরা দেখেছি থার্সডে গ্রুপ তাদের সাহায্য নিতে, এবং 1/11-এর পরবর্তীতে আমরা যে 2014 সালে নির্বাচনটি হলো সেখানেও আমরা দেখেছি যে বাংলাদেশের আগ্রহের চেয়ে পার্শ্ববর্তী কিছু দেশের আগ্রহ আরো অনেক বেশি ছিল। এবং শুধু তাই নয়, সেখান থেকে মানুষকে আমরা দৌড়ঝাঁপ করতে দেখেছি। সেখান থেকে আমরা দেখেছি যে হোসেন মোহাম্মদ এরশাদকে নিয়ে এক ধরনের নাটক হয়েছে। তিনি সিএমএইচে গেছেন, তিনি গলফ ক্লাবে গেছেন, তিনি একবার নির্বাচন বর্জন করেছেন, তিনি একবার নির্বাচন গ্রহণ করেছেন, এবং এক পর্যায়ে তিনি বাধ্য হয়েছেন তার দলকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে। এবং তিনি সংসদে এখন যদিও বিরোধী দল হিসেবে আছেন, এমন জগাখিচুড়ি সংসদ বাংলাদেশের 45 বছরে জন্মের পর আর হয়নি। কারণ এই সংসদে যিনি প্রধান বিরোধী দল, তার আবার 3 জন মন্ত্রী এই সরকারের সঙ্গে আছে। এবং শুধু তাই নয়, জাতীয় পার্টির চেয়ারম্যান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর
বিশেষ দূত। তো সুতরাং এরকম একটি জগা খিচুড়ি অবস্থার মধ্যে বাংলাদেশের গণতন্ত্র আছে, এটিকে তো অস্বীকার করবার কোনো উপায় নেই। এবং বাংলাদেশের রাজনীতিতে বাইরের প্রভাব এটাও নতুন কিছু নয়। তো সুতরাং এই বিষয়গুলোতে আর নতুন করে বলবার কিছু নেই। অনেকগুলো প্রসঙ্গ এসছে, আইনের শাসন এবং দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু কথা এসছে। এই বিষয় না বললেই নয় যে গত 1.5 বছরে 70টির অধিক জঙ্গি হামলা হয়ে গেছে। এর মধ্যে আমরা আসলে রেড হ্যান্ডেড বা হাতে নাতে ধরা যেটাকে বলে সেভাবে আমরা কিন্তু ধরতে পারিনি। যে দুটো ঘটনায় জনগণ ধরে দিয়েছিল জঙ্গিদের, তাদেরকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে, অর্থাৎ তথ্য সূত্র যেটি ছিল সেটি সেখানেই শেষ হয়ে গেছে। আপনি যদি এই কয়েক বছরের পরিক্রমা আমরা কিন্তু রামপাল ইস্যু এবং জঙ্গি ইস্যুতে আমরা এখনো আসিনি, আমি আবার আলোচনা করব। হ্যাঁ, আপনারা সাগররুনির কথা বলেন, বিশ্বজিতের কথা বলেন, তকির কথা বলেন, 7 মার্ডারের কথা বলেন নারায়ণগঞ্জের, কিংবা ইলিয়াস আলী চৌধুরী আলম, পারভেজ, হিরু, এই গুম হয়ে যাওয়া মানুষগুলোর কথা বলেন, আপনি তখনই পরিষ্কার হয়ে যায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন। এমনকি হালে যেই 3 জনের ব্যাপারে কথা এসছে, যে ব্যাপারগুলোতে গণমাধ্যমও খুব বেশি সোচ্চার নয়, যুদ্ধাপরাধীদের সন্তান 3 জনকে উঠে নিয়ে যাওয়া হয়েছে সাদা পোশাকে। তারা যদি অপরাধী হয়, অপরাধী যেই হোক, ডেফিনেটলি তাকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু এই যে সাদা পোশাকে তুলে নিয়ে যাবার কালচারটি শুরু হয়েছে, এবং সেটাতে দেখা যাচ্ছে যে একটি গোষ্ঠী বিচার পাবে, তাদের জন্য আইন আদালত সমস্ত আছে, এবং আরেকটি গোষ্ঠী, এবং যেটা মেজরিটি, যেটা সংখ্যা প্রতিদিন বাড়ছে, তাদের জন্য আপনি কোনো রকমের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। বিচার তো অনেক পরের কথা। এভাবে আসলে একটি সুস্থ রাষ্ট্র চলতে পারে না। আপনার কাছে আবার ফিরবো ব্যারিস্টার দিলারা খন্দকার। থ্যাংক ইউ। একটা আমার বন্ধুর একটা কথার উত্তর না দিলেই নয়। উনি বলেছেন আমার নেতাকে নাকি টেনে হিসড়ে জনগণ নামিয়েছে ক্ষমতা থেকে। তাহলে যদি আমার নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে জনগণ যদি টেনে হিসড়ে নামিয়েই থাকে, হ্যাঁ, ওনারা তো বলেন যে ওনারা নাকি জনগণের দল, জনগণের সম্পৃক্ত দল। হ্যাঁ, তো বিএনপি যদি জনগণের সম্পৃক্ত দল হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে ওনারা তো এত কিছু করলো, জনগণকে সঙ্গে নিয়ে ওনারা বর্তমান এই আওয়ামী লীগ গভর্নমেন্টকে কেন টেনে হিসড়ে নামাতে পারছে না? এত বোমাবাজি, এত মানুষ পোড়ানোর পরেও, এত সন্ত্রাস করার পরেও, এত জনগণের ক্ষতি করার পরেও, এত দেশের সম্পদ নষ্ট করার পরেও, আমি আমার এলাকায় বলছি, আমি স্বাধীনতার সময় জন্মাই নেই, কিন্তু আমি আমার বাবা মার কাছ থেকে শুনেছি স্বাধীনতার সময় তো বিশ্ব রোডে মহাসড়কে কোনোদিন বাংকার খোঁড়া হয়নি। কিন্তু এই যে বিএনপি জামাত জোটের যে 5ই জানুয়ারির আগে যে নাশকতা হয়েছে, আমার এলাকায় কনস্টিটিউয়েন্সিতে মহাসড়কে 12 ফিট বাই 12 ফিট বাংকার খোঁড়া হয়েছিল। কত মানুষকে পুড়িয়ে মারা হয়েছে, কত গাছ কাটা হয়েছে, কত মানুষ যে সন্তান হারা হয়েছে, মা হারা হয়েছে, স্ত্রী হারা হয়েছে, বাবা হারা হয়েছে, তার কোনো হিসাব নাই। তাহলে এত কিছু করে, এত মানুষকে পুড়িয়েও ওনারা আওয়ামী লীগ সরকারকে কেন টেনে হিসড়ে নামাতে পারছেন না? এটা আমার প্রশ্ন। আরেকজন দর্শক তিনি আহসান, তিনি বলছেন যে আমি জানতে চাই জন কেরি আসা আমার দেশের সত্যি কোনো উপকার হবে কিনা, সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি কথা বলবো আরো দুটি ইস্যুতে আমরা আজকে আলোচনা করবার কথা। সেটি এক হচ্ছে রামপাল ইস্যু, কারণ এই ইস্যুতে এখন সরব রাজনীতি। হ্যাঁ, সরব রাজনীতি। অধ্যাপক অপু উকিল, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। রামপাল, হ্যাঁ, বিতর্কের কেন্দ্রবিন্দুতেও কিন্তু এই রামপাল। এক পক্ষ চাচ্ছে রামপালে বিদ্যুৎ কেন্দ্র না হোক, আপনারা চাচ্ছেন বিদ্যুৎ কেন্দ্র হোক। একেবারেই একটু যদি সংক্ষেপে বলেন। বিপক্ষে না, আমি বলছি এটা তো সংক্ষেপে বলা যাবে না, একটু সময় দিতে হবে আমাকে। বলবো যে আপনি জানেন যারা তেল কোম্পানির মালিক এবং কিছু দেশ, তারা কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ প্রকল্পগুলো গড়ে ওঠে, তাদেরকে বাধা দেবার জন্য তারা প্যাট্রোনাইজ করে, এবং তারা ডলার বিনিময় করে তাদেরকে প্রতিরোধ করবার জন্য আন্দোলন সংগ্রামের বীজ বৃক্ষরোপণ করে। সেক্ষেত্রে বাংলাদেশেও যে ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই, ঘটে থাকতেও পারে। এখন সেই আন্দোলনের সঙ্গে, সেই সব আন্দোলনের সঙ্গে প্রজেক্টের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। রামপাল ইস্যুটা কিন্তু অনেক আগের। এতদিন আমরা বিএনপিকে কোনো কথা বলতে শুনি নাই। হঠাৎ করে যখন দেখলাম জঙ্গি দমনে সরকার সফলভাবে এগুচ্ছে, ওই গুলশান হামলার যে জঙ্গিরা ছিল তাদেরকে ইতিমধ্যেই তাদের মাস্টারমাইন্ড এদেরকে ধরে ফেলতে পেরেছে। এই সময়টিতে যখন বিএনপি দেখলো যে জঙ্গিদের উপর ভর করে সর্বশেষ তাদের যে ইচ্ছাটা ছিল সরকারকে পতন ঘটানো, সেটি যখন তারা সাকসেস হতে পারছে না, তখন হঠাৎ করে গিয়ে তারা রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে প্রেস কনফারেন্স করলেন আমাদের বেগম জিয়া, এবং সেই প্রেস কনফারেন্সটি করলেন, সেটি প্রত্যেকটি যে তথ্য, প্রত্যেকটি বিকৃত তথ্য এবং ভুল তথ্য উপস্থাপন করে জাতির কাছে তুলে ধরলেন, জাতিকে
তাদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেবার জন্য। এ প্রসঙ্গে আমি একটু বলে রাখছি যে যখন আওয়ামী লীগ, বিএনপি কিন্তু দুবার দেশ পরিচালনা করেছে 5 বছর 5 বছর করে, সেই 5 বছরে তারা এক ফোঁটাও বিদ্যুৎ উৎপাদন করেনি 96-এ আওয়ামী লীগ যখন প্রথমবারের মতো দেশ শাসন করবার, পরিচালনা করবার 75 পরবর্তী প্রথমবারের মতো 21 বছর পরে দায়িত্ব নেন জননেত্রী শেখ হাসিনা, তখন 1600 মেগাওয়াট বিদ্যুৎ ছিল। এরপর তিনি যখন 5 বছর পরে দায়িত্ব থেকে সরে যান, তখন বিদ্যুৎ ছিল 4300 মেগাওয়াট। এরপর বিএনপি 91 থেকে 96 পর্যন্ত করেছে, তখনও উৎপাদন করেনি, এবং 2001 থেকে 2006, পরবর্তীতে 2006 থেকে 2008 এই বছরগুলোতে বিদ্যুৎ এক ফোঁটা তো তৈরি হয়নি, বরং জননেত্রী শেখ হাসিনা যে 4300 মেগাওয়াট রেখে এসেছিলেন সেটি আরো খাম্বা চুরি করে 20,000 কোটি টাকা বিএনপির সময় বাংলাদেশের বিদ্যুৎ থেকে চুরি করে সেটি 3,200 মেগাওয়াটে উন্নীত করে, তারা অবনতি করে, উন্নীত হবে না, অবনতি করে। জননেত্রী শেখ হাসিনা 2009 রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবার পরপরই তার যে অঙ্গীকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সে এবং বিদ্যুতায়ন করা বাংলাদেশকে, তিনি কুইক রেন্টাল পদ্ধতি স্বল্পমেয়াদী যেটি গ্রহণ করেন। এবং লক্ষ্য করে দেখবেন কুইক রেন্টাল পদ্ধতি চালু করবার সঙ্গে সঙ্গে বিএনপি থেকে বিভিন্ন ধরনের সমালোচনা তারা করেছে, এর বিরোধিতা তারা করেছে। তারা বলতে চেষ্টা করেছে এই যে বিদ্যুৎ তৈরি হলে পরে, আমরা বিএনপির ব্যাকগ্রাউন্ড জানি, এ প্রসঙ্গে বলে রাখি, আপনার মনে আছে যে এই বিদ্যুতের দাবিতে বিএনপির 2001-এ যখন ক্ষমতায় আসে তখন কনসার্টে চাঁপাইনবাবগঞ্জে পাবলিক যখন বের হয়ে আসে বিদ্যুতের দাবিতে, পাখির মতো গুলি করে 14 জনকে হত্যা করেছিল। এবং ফুলবাড়িয়াতে পিট কয়লার যে খনি থেকে উত্তোলন, সেখানে যখন জনগণ আন্দোলন করে তাদেরকে কিন্তু 1/2 ডজনকে গুলি করে বিএনপি হত্যা করেছিল। এবং সারের দাবিতে মানুষ হত্যা করেছে, পানির দাবিতে সালাউদ্দিন দৌড়াতে দৌড়াতে জনগণের রোষে পড়ে তারা দৌড়িয়েছিল। অর্থাৎ পানি, বিদ্যুৎ, এগুলো সার, এগুলো বিএনপি সরকার জনগণকে দেয়নি। যখন দেখলো আওয়ামী লীগ সরকার এসে বিদ্যুৎ থেকে শুরু করে জনগণের মৌলিক চাহিদা পূরণ করবার যে কাজটি এটাই দ্রুতগতিতে করে যাচ্ছে, তখন তারা এই বিদ্যুৎ যেন তৈরি হতে না পারে সেই জন্য তারা বিভিন্ন ধরনের কলাকৌশল অবলম্বন করেছে। রামপালের ক্ষেত্রে আমি বলবো এটি হচ্ছে একটি দীর্ঘমেয়াদী প্রজেক্ট। স্বল্পমেয়াদী প্রজেক্টে এ পর্যন্ত 15,000 এই 7 বছরে মেগাওয়াট বিদ্যুৎ আওয়ামী লীগ সরকার করেছে, এবং 2021 সালে 20,000 মেগাওয়াট বিদ্যুৎ, 2030 সালে 40,000 মেগাওয়াট বিদ্যুৎ, এবং 2041 সালে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করবে, যেটি হবে একেবারে পারফেক্ট একটি ডিজিটাল বাংলাদেশ। এই লক্ষ্যটিকে, এই উন্নয়ন প্রক্রিয়াকে ব্যাহত করবার জন্য আমাদের যে দীর্ঘমেয়াদী বিদ্যুৎ প্রকল্পগুলো আছে, তার মধ্যে রামপাল, আনোয়ারা, পায়রা, মুন্সিগঞ্জ, খুলনা, এই প্রকল্প প্রত্যেকটা বিরোধিতা বিএনপি করেছে। করে যখন দেখেছে জনরোষে এগুলো টিকবে না, তারা সেটি করতে পারে নাই, কিন্তু ভেতরে ভেতরে এর বিরোধিতা করেছে। রামপাল বিরোধিতাটি করবার জন্য যখন দেখেছে যে কিছু লোক, এই বামপন্থী যারা কিছু লোক আছে, আমি আগেই বলেছি পেট্রোডলারের যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, সেই গোষ্ঠীর উপর ভর করে বিএনপি তাদের আন্দোলনটি করবার জন্য একটি পরিকল্পনা করেছে। কিন্তু আজকে দেখেছেন তারা বলেছে ওই তেল রক্ষার যে জাতীয় কমিটি, তারা বলেছে আমরা বিএনপির সঙ্গে নাই, কারণ তারা মোটিভ বুঝতে পেরেছে যে বিএনপি তাদের উপরে রেখে আবার একটি নীল নকশা তৈরি করছে ষড়যন্ত্রে, যেখান থেকে হয়তো তারা কোন রকম এই জঙ্গি হামলা দিয়ে যেমন জঙ্গিদের পক্ষ অবলম্বন করেছে, ঠিক তেমনি ওইখানেও তাদের কোনো মতলব আছে, তারা বুঝতে পেরেছে বলেই তারা কিন্তু দূরে সরে গেছে। এবং আমাকে আরেকটু সময় দিবেন যে বিএনপি যে আমাদের এই আলোচনা চলবে, হ্যাঁ আমাদের এই আলোচনা চলবে, আমরা আরেকটি বিরতির পরে এসে আবার আপনাদেরকে শুনবো। প্রিয় দর্শক, আরএফএল থার্ড পাইপ লেট এডিশনে নিচ্ছি আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন আরএফএল থার্ড পাইপ লেট এডিশন। আবারও ফিরছি আলোচনায়। অপুখিল, আপনার কাছে আলোচনায় যাওয়ার আগে বেশ কয়েকজন দর্শক আমাদের SMS করেছেন, এর কয়েকটি পড়ে আসি। প্রথমত হচ্ছে ইফা, তিনি 3টি প্রশ্ন করেছেন। তিনি বলেছেন 2009 থেকে 2016 বিচার বহির্ভূত যেসব হত্যাকাণ্ড হয়েছে এগুলো কি গণতন্ত্র? তার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূস যে টাকা দিয়েছে এটি
প্রমাণ আছে কিনা। তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমার মনে হয় এই প্রশ্নটি ব্যারিস্টার দিলারা খন্দকার আপনাকে লক্ষ্য করে, তিনি বলেছেন যে জাতীয় পার্টি 300 আসনে এমপি দেওয়ার কথা বলেছেন, শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত বদলাবে কিনা। আরো একাধিক দর্শক প্রশ্ন করেছেন রেজাউল বলেছেন যে আমার প্রশ্ন অপুকিলের কাছে। তিনি বলছেন যদি রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি সাতক্ষীরার ভারত সীমান্তের থেকে 15 কিলোমিটার দূরে করা হয় তাহলে আপনার মত কি? সাতক্ষীরা সীমান্ত থেকে আপনি বলবেন। আরো একটু খোকা আরেকটি প্রশ্ন করেছেন, বর্তমানে বিদ্যুতের ব্যাপক লোডশেডিং এ জনগণের ত্রাহি অবস্থা, এই বিষয়ে যদি আপনি একটু বলেন। তবে বিরতির আগে অনেকক্ষণ আপনি আলোচনা করেছেন, বাকি দুজনকেও আমার সুযোগ দিতে হবে। আমি প্রথমে যেটা বলছি যে এখন আর সাতক্ষীরা বা এইটার চেঞ্জের কোনো বিষয় নেই, এই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। রামপাল নিয়ে অনেক আগে এগুলো মতামত দেওয়ার বিষয় ছিল। আরেকটি বিষয় এসেছে ডক্টর ইউনূসের বিষয়টি, যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘটনাপঞ্জির বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপি এই তথ্য জানিয়েছে যে এই টাকাটি দিয়েছে ফান্ডে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে মার্কিন নির্বাচনকে সামনে রেখে এই অর্থ খরচ করা হচ্ছে, এটি নিয়ে কিন্তু বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। কাজে এটি সকলেরই জানা। আমি আমার আরো কিছু কয়েকটি রামপাল নিয়ে তথ্য আছে, সেখানে আমি যাচ্ছি। বিএনপি যে প্রেস কনফারেন্সটা করে যে মিথ্যা তথ্য উপস্থাপন করলেন, তার কয়েকটি তথ্য আমি একটু জনগণকে দিতে চাই। যেমন বিএনপি নেত্রী বলেছেন, উনি বললেন যে 1834 একর জমির উপরে এই কেন্দ্রটি স্থাপিত হবে। একটি বিএনপির মতো দল প্রেস কনফারেন্সে যদি মিথ্যা উদ্ভট তথ্য দেয় তাহলে তো দলটির অস্তিত্ব থাকে না। আসলে কিন্তু এটি হবে কত, 915 একর জায়গা নিয়েছে এবং তার মধ্যে 465 একর হচ্ছে ওই বিদ্যুতের মূল কেন্দ্র থাকবে, আর বাকিটি হবে একটি গ্রিন বেল্ট হবে, মানে গাছ লাগানো হবে সেখানে সবুজায়নের জন্য। আরো দু একটি বলছি, তিনি বলেছেন ওই জায়গাটিতে যে জায়গাটি নেওয়া হয়েছে বিদ্যুৎ কেন্দ্রের জন্য, সেখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 382 জন, এবং ওখানে বলেছে যে 8000 মানুষকে উচ্ছেদ করা হয়েছে। সম্পূর্ণ একটি মিথ্যা নিউজ, সম্পূর্ণ তথ্য বিকৃত একটি নিউজ। কারণ হচ্ছে সেখানে কোনো জনগণই ছিল না, জনবসতি ছিল না, একটি পতিত জমি, নিচু জমি, যেটিকে ভরাট করে সেই কাজগুলো বিদ্যুতের জন্য কাজ করা হচ্ছে। আমি লাস্ট চলে এসেছি। তিনি বলেছেন যে ওখানে যদি এটি করা হয় মানুষের জীবিকা ধ্বংস হবে, কিন্তু এই কোম্পানি 30 কোটি টাকা সিএসআর ফান্ডে জমা হবে, যেটি দিয়ে ওখানের লক্ষ লক্ষ মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে, কর্মসংস্থান হবে এবং সুন্দরবনে নির্ভরশীল যে চুরি করা গাছ কাটা সেগুলো বন্ধ হয়ে যাবে। আরেকটি কথা আমি বলে রাখি, শেষ করছি, যে 1997 সালে এই জননেত্রী শেখ হাসিনাই কিন্তু সুন্দরবনকে ইউনেস্কোর যে আন্তর্জাতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি সেটি আদায় করেছিলেন। অর্থাৎ পরিবেশ রক্ষায়, দেশ রক্ষায়, যে সমুদ্র রক্ষায়, বন রক্ষায় উনি নিজ হাতে অনেক গাছ লাগান প্রতি বছর এবং গাছ লাগাতে মানুষকে উদ্বুদ্ধ করেন। তাকে নিয়ে এই মাননীয় তার সরকারকে নিয়ে জননেত্রী শেখ হাসিনার এই বিদ্যুৎ প্রকল্পকে ষড়যন্ত্র করবার জন্য বিএনপির যে কর্মকাণ্ড, এটি থেকে তাদেরকে নিবৃত থাকার জন্য আমি এই টক শো থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, রুমিন ফারহানা, আপনি বলার আগে আরো একজন দর্শক, তিনি হচ্ছেন মোস্তাকিম, তিনি একটি প্রশ্ন করেছেন যে এত বিদ্যুৎ উৎপাদনের পরও কেন 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা বিদ্যুৎ পাই? এই প্রশ্নটিও তিনি করেছেন। বলুন। আমি দর্শকের কথা দিয়ে শুরু করছি। খুব দুর্ভাগ্যজনকভাবে এত বিদ্যুৎ উৎপাদনের পরেও কেন এত লোডশেডিং হয় জানি না। আগে যেখানে আমি 500 টাকা বিল দিতাম সেখানে এখন 5000 টাকা বিল দেই, কিন্তু বিদ্যুৎ পাই না। এবং আমি খুবই দুঃখের সঙ্গে আপনাকে জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী রামপাল বিষয়ক যেই বক্তব্যটি উনি মিডিয়াতে দিয়েছেন সেটি শুনবার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম, কিন্তু লোডশেডিং এর কারণে আমি সেই বক্তব্যটি শুনতে পারিনি। আমাকে শেষ পর্যন্ত সেটি ফেসবুকে পড়ে নিতে, মানে দেখে নিতে হয়েছে আর কি। আর আমি দিলারা খন্দকারের একটি কথায় আসি, উনি যখন কথা বলছিলেন ঠিক পার্লামেন্টে যখন সেশন চলে তখন আমরা যেমন জনগণ বুঝতে পারি না কে বিরোধী দল এবং কে সরকারি দলে আছে। আজকে ওনার বক্তব্যে আমি ঠিক বুঝতে পারছিলাম না উনি কি আসলে ঠিক কোন দলকে, উনি আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করছেন নাকি উনি বিরোধী
বিরোধী দলকে রিপ্রেজেন্ট করছেন আমি ঠিক বুঝতে পারছি না, আই ওয়াজ ভেরি কনফিউজড। কারণ উনি বারবার জ্বালাও পোড়ার কথা বলছেন, উনি বোধহয় ঠিক সেই সময়কার পত্রিকাগুলো ভালোভাবে পড়ে দেখেননি, বা টক শো বোধহয় খুব একটা সেই সময় উনি শুনবার সময় পাননি। কারণ আমি একটির পর একটি টক শোতে বহুবার বলেছি, উদাহরণ দিয়ে বিভিন্ন পত্রিকায় যেখানে ছাত্রলীগ এবং যুবলীগের নাম এসছে, তারপরও আমি বলছি যে ইটস এ ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। উনি ব্যারিস্টার, উনি খুব ভালো জানেন হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। অর্থাৎ একটি দল আরেকটি দলকে দোষারোপ করছে, যতক্ষণ পর্যন্ত না এটি সর্বোচ্চ আদালত থেকে নির্ধারিত হয়ে আসছে যে সেই জ্বালাও পোড়াওটির সঙ্গে কারা জড়িত, ততদিন পর্যন্ত আসলে বোধহয় কাউকেই এই বিষয়ে দায়ী করবার কোনো সুযোগ নেই। আমরা রামপালের কথায় আসি। রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি নিয়ে শুধু যে বিএনপি আন্দোলন করছে তা কিন্তু নয়, এটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যারা পরিবেশবিদ আছেন তারা এটার বিরোধিতা করেছেন। এখানে তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা কমিটি সেটার বিরোধিতা করেছে, এবং সরকারের যে বন অধিদপ্তর তারা পর্যন্ত এই বিষয়ে বলেছে যে রামপালে বিদ্যুৎ কেন্দ্রটি যদি হয় তাহলে সেটি সুন্দরবনের জন্য বিধ্বংসী হবে। একমাত্র জাতীয় পার্টি ছাড়া সমস্ত বাম দল, বিএনপি সহ যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকেই কিন্তু এখান থেকে সরকারকে সরে আসবার জন্য অনুরোধ জানিয়েছে। রামপালের যে বিষয়টি, সেখানে কয়েকটি এফেক্ট হবে। একটা হচ্ছে এর অর্থনৈতিক একটি দিক আছে, একটি হচ্ছে পরিবেশগত দিক আছে, একটি হচ্ছে জনজীবনে তার এফেক্টের বিষয় আছে। আপনি যদি অর্থনৈতিক দিকটি দেখেন, এখানে 15% ইনভেস্ট করবে ভারত, 15% ইনভেস্ট করবে বাংলাদেশ, এবং 70% আসবে লোন থেকে, এবং এই লোনটিও নেওয়া হবে ভারতের এক্সিম ব্যাংক থেকে, যেখানে 14% হারে ভারতকে আমরা সুদ দেব। এবং এটি যে অবকাঠামোগত নির্মাণ, সেটি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে যে কোনো দেশ তাতে অংশগ্রহণ করতে পারত, সেটাও অলরেডি ভারতের ওয়েল কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে। এখানে যেই লাভটি হবে, সেখানে প্রকল্পকে এনসিটিপির লভ্যাংশের উপর 10 বছরের জন্য কর অবকাশ দিয়ে দিয়েছে সরকার। এই কর অবকাশের ফলে বিরাট একটি রাজস্ব বাংলাদেশ হারাবে, এবং এই কর্পোরেট ট্যাক্স মওকুফ যে হয়েছে, $1.5 বিলিয়ন উপর যে লভ্যাংশের কর মওকুফ করা হয়েছে, সেটি বাংলাদেশের ইতিহাসে আর কোনো চুক্তিতে এভাবে করা হয়নি। এবং এখানে জনজীবনের উপর এবং অর্থনৈতিক আরেকটি যে এফেক্ট আছে, এখানে বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎটি উৎপাদন হবে সেটি 8 টাকা 85 পয়সা দরে আমাদেরকে প্রতি কিলোওয়াট কিনতে হবে। অন দি আদার হ্যান্ড, ওরিয়ন গ্রুপকে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণ করতে দেওয়া হয়েছে 3টা, সেই 3টা বিদ্যুৎ কেন্দ্র থেকে যেই চুক্তিনামা হয়েছে, সেখানে সেই চুক্তিনামা অনুযায়ী প্রতি কিলোওয়াট বিদ্যুৎ 3.5 টাকা থেকে 4 টাকার মধ্যে দাম ধরা হয়েছে। সেখানে এই রামপাল থেকে যে বিদ্যুৎ আসবে সেটা 8 টাকা 85 পয়সা, অর্থাৎ দ্বিগুণেরও অধিক দামে আমাদেরকে কিনে নিতে হবে। সুতরাং এটার একটি অর্থনৈতিক দিক আছে। আরেকটি দিক হলো জনজীবনের যে দিকটা, 8000 মানুষকে সেখান থেকে উচ্ছেদ করা হবে, এবং সেই উচ্ছেদ করার অনেকগুলো উত্তর দিতে হবে। 600 লোককে সেখানে হয়তো রামপালে আপনি অ্যাকোমোডেট করতে পারবেন, বাকি 7500 লোক এফেক্টেড হবে। এবং পরিবেশের বিষয় যে কথাগুলো আসছে সেটা হচ্ছে যে আপনার এখান থেকে যে 14 কিলোমিটার সরকার বলছে, কিন্তু এনভায়রনমেন্টালি ক্রিটিক্যাল এরিয়া যেটাকে বলা হয়, সেখান থেকে মাত্র 4 কিলোমিটার দূরে রামপাল, যেখানে কিনা ভারতের আইন অনুযায়ী, ভারতের পরিবেশ রক্ষা আইন 1972 অনুযায়ী 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে কোনো সংরক্ষিত এলাকার 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে এই ধরনের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা যায় না। সেখানে মাত্র 4 কিলোমিটার এনভায়রনমেন্টালি ক্রিটিক্যাল এরিয়ার মাত্র 4 কিলোমিটারের মধ্যে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে। তার একটি এফেক্ট আমাদের পশু পাখি, উদ্ভিদ এবং ওখানে যে প্রাণীকুল আছে তার প্রত্যেকটার উপরে পড়বে না। আমি শেষ হয়নি এখনো, এখানে কিন্তু আমাদের অনুষ্ঠান কিন্তু শেষ পর্যায়ে প্রায়। ঠিক আছে, আমাদের সময় দিতে হবে, কারণ ফয়সাল ভাই আমাদের দিতে হবে, আমাকে অনেক উত্তর দিতে হবে। ইআই এর রিপোর্টটিকে পিডিবির মিটিং এ পরিবেশবিদরা রিজেক্ট করে দিয়েছে। সেই ইআই এর রিপোর্ট বলছে যে 1300 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন প্রায় 142 টন বিষাক্ত সালফার ডাই অক্সাইড এবং 85 টন বিষাক্ত নাইট্রোজেন ডাই অক্সাইড নির্গত হবে, যেটি পরিবেশের জন্য অত্যন্ত মারাত্মক। এবং পশুর নদী থেকে প্রতি ঘন্টায় 9150 ঘনমিটার পানি প্রত্যাহার করা হবে। এই পানি যতই পরিশোধন করা হোক না কেন, তারপরেও এই পানি সেখানকার জলজ উদ্ভিদ এবং প্রাণীকুলের জন্য, মাছের জন্য অত্যন্ত বেশি ক্ষতিকর। তারপরে এই ইআই এর রিপোর্ট আরো বলছে যে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি বছরে 7,50,000 টন ফ্লাই অ্যাশ এবং 2 লক্ষ টন বটম অ্যাশ উৎপন্ন হবে। এতে যে ভারী ধাতু মিশে থাকে সেটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, এবং এই ফ্লাই অ্যাশ এবং বটম অ্যাশ দিয়ে 1414 একর জমি তারা ভরাট করবে। অর্থাৎ এই যে পুরো পরিবেশটাকে, সুন্দরবন কিন্তু একদিনে ধ্বংস হবে না,
সুন্দরবন ধ্বংস হবে দীর্ঘ সময় নিয়ে, কিন্তু যখন এটি ধ্বংস হবে আমরা কিন্তু আরেকটি সুন্দরবন তৈরি করতে পারবো না। জি ব্যারিস্টার দিলারা খন্দকার। ফয়সাল ভাই, আমাকে সময় দিতে হবে আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রথম প্রশ্ন দর্শক করেছেন 300 সিটের ব্যাপারে। রাজনৈতিক দলগুলোর একটা ম্যানিফেস্টো থাকে, প্রত্যেকটা রাজনৈতিক দল, আমাদের সংসদীয় আসন হচ্ছে 300, প্রত্যেকটা রাজনৈতিক দলই 300 আসনে প্রার্থী দেবে, এটাই নিয়ম। হ্যাঁ, এবং আমরা সম্ভবত প্রত্যেকটা দলই প্রার্থী দিয়ে তাদেরকে মাঠে নামিয়ে দিয়েই কাজ করবার জন্য, ঠিক আছে? তো আমরা অবশ্যই 300 আসনে প্রার্থী দিব, কিন্তু রাজনীতি এটা কোনো মানে একদিনের বিষয় নয়, আর রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। এখানে কখন কি ডিসিশন নিতে হবে সেটা সেই সময়ই বলে দেবে কখন কোন দল কি ডিসিশনস নেবে। তবে আমরা অবশ্যই 300 আসন দেব, আমি আশা করি আওয়ামী লীগও 300 আসন দেবে, এবং আমি আরো বেশি আশা করি বিএনপি আগামীতে 300 আসনে প্রার্থী দেবে। 5 জানুয়ারিতে তারা যে ভুল করেছে, যার খেসারত এখন তাদেরকে দিতে হচ্ছে, সেই খেসারত তাদেরকে দিতে হবে না। 2 নাম্বার না আমার আরো প্রশ্ন আছে এখানে। উনি বলছেন একটা বিষয় ডিসপিউটেড কোশ্চেন অফ ফ্যাক্ট, ওই বোমাবাজি হামলাবাজি। আমি গাইবান্ধা 3 সাদুল্লাহপুর পলাশবাড়ি আসনের প্রার্থী ছিলাম 5ই জানুয়ারির নির্বাচনে। আমি সহ আমাদের প্রত্যেকটা প্রার্থীকে পেট্রোল বোমা, 2 জন প্রার্থীর বাড়িতে পেট্রোল বোমা মারা হয়েছে বিএনপি জামাত জোট থেকে, এবং আমাকে আমার বাসায় পেট্রোল বোমা মারার হুমকি দেওয়া হয়েছে, সেটা পুলিশের কাছে রেকর্ডেড। আমি নিজে ভিকটিম। আর এখানে আর ডিসপিউটেড কোশ্চেন অফ ফ্যাক্ট আছে কিনা আই ডোন্ট নো। মামলাটা তো এটেক্স করতে আমি বলি আসতে হবে, আপনি বললে তো হবে না। এটা অবশ্য আদালতের একটা বিচার, উনি যেটা বলছেন যে আওয়ামী লীগ করেছে বা জাতীয় পার্টি করেছে, তো উনি যেটা আমি কিন্তু ভিকটিম, আমি কিন্তু সেটা বলতে পারি না। এবং সেই কারণেই সর্বোপরি আমাদের নেতাকর্মীদের পেট্রোল বোমার হাত থেকে রক্ষা করবার জন্যই আমার চেয়ারম্যান মাননীয় পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ নির্বাচন থেকে সরে গিয়েছিলেন, শুধুমাত্র প্রার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে, এই পেট্রোল বোমা থেকে বাঁচানোর জন্য। আচ্ছা, আরেকটা হচ্ছে স্বাভাবিক হওয়ার পর আবার না, আমি বলি শুনুন, আরেকটা কথা বলি। রামপাল ইস্যুতে ফর ইওর কাইন্ড ইনফরমেশন ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার নেত্রী সংবাদ সম্মেলন করেছে কদিন আগে, একটু ডেটটা কাইন্ডলি বলবেন? এই রামপাল বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন 4 দিন আগে। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, জাতীয় পার্টি এই বিষয়ে সমাবেশ আলোচনা করেছে এবং সরকারের প্রতি অনুরোধ রেখেছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র না করতে 22 জুলাই, আপনাদের থেকে সম্ভবত 1 মাসও আগে। তো ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এটা জেনে রাখা দরকার। রং ইনফরমেশন দিলে একটু জনগণ বিভ্রান্ত হয় আর কি। আর কোনো প্রশ্ন কি আছে? না, আর কোনো প্রশ্ন নাই। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডক্টর রুমিন ফারহানা, জঙ্গি পরিস্থিতি মোকাবেলায় জনগণের ঐক্য হইল, রাজনীতিতে একটা বিভাজন আছে, 30 সেকেন্ডে আপনি বলবেন, এটি কাঙ্ক্ষিত নয়। জঙ্গিবাদ থেকে যদি আপনি কোনো সুবিধা নেবার চেষ্টা করেন তাহলে সেই বিভাজনটিকে আপনি টিকিয়ে রাখবেন। সে কারণেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বারবারই জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, এবং এই ঐক্যে যদি সাড়া না দেওয়া হয় তাহলে এটা যে শুধু বিএনপি বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা জামাত ক্ষতিগ্রস্ত হবে বিষয়টি তেমন নয়, কারণ পুরো বাংলাদেশের অস্তিত্ব এখানে হুমকির সম্মুখীন। এবং আরেকটি বিষয় আমি একটু পরিষ্কার করতে চাই যে জঙ্গিবাদ কিন্তু কোনো সংখ্যার বিষয় নয়, এটি একটি মতবাদ, এবং এটিকে সমগ্র দেশ একত্রিত হয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে মতবাদকে মোকাবেলা করবে। এই বিষয়ে আমি রুমিন ফারহানার সঙ্গে একমত। জঙ্গি বিষয়ে কোনো রাজনীতি করবেন না কেউ, কোনো দলই না, না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, সকলকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদকে রুখে দাঁড়াতে হবে। উকিল 30 সেকেন্ডে শেষ করতে হবে। জঙ্গিবাদ নিয়ে তাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যে জঙ্গিবাদের, আমরা নতুন আরেকটা বিতর্ক দেব না, সেটা হচ্ছে একেবারে শেষ 30 সেকেন্ড। জঙ্গি কল্যাণপুরে জঙ্গিদের যে মানে এনকাউন্টারে মারা গেল, তারা যে পুলিশের উপরে আক্রমণ করলো তখন মারা গেল, তাদের পক্ষ নিয়ে বললেন যে কল্যাণপুরে এটা নাটক। তার মানে এটা কি? তিনি যে গুলশানের হামলার পরে, গুলশান হামলার পরে তিনি বললেন যে জাতীয় ঐক্যের কথা, তার মানে কি তিনি ওয়েট করছিলেন যে এরকম একটি হামলা পরিকল্পনা, মানুষ হত্যার পরে জঙ্গিরা একটি হামলা করলে পরে একটি জাতীয় ঐক্যের জন্য তিনি আহ্বান জানাতে পারবেন? আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে এসে মূল্যবান কিছু কথা বলার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। জাতীয় ইস্যুতে আমাদের রাজনৈতিক দলগুলো অনৈক্য কারোই কাম্য নয়। গণমানুষের প্রত্যাশা, জাতীয় ইস্যুতে দরকার দলমত নির্বিশেষে সবার ঐক্য। সেই ঐক্য যত দ্রুত নিশ্চিত হবে ততই দেশ ও জাতির মঙ্গল বয়ে আনবে। এই প্রত্যাশায় শেষ করছি, তবে জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএ টিভির সঙ্গেই থাকুন।